আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো বন্ধুরা, আজকে আমরা তোমাদের সবচেয়ে পছন্দের যে অধ্যায় আর্থিক বিবরণী, আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায় আর্থিক বিবরণী নামের যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায় থেকে আমরা আমাদের সাজেশনের 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তোমাদের সবার পছন্দের অধ্যায়, তোমাদের সবার প্রিয় অধ্যায়। তোমরা যেই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য ব্যাকুল হয়ে বসে থাকো, ব্যাকুল না আকুল কি বলে, মানে অধীর আগ্রহে বসে থাকো যে এই একটা অধ্যায়ের অঙ্ক তুমি শিখবা। এই জন্য যাই হোক, আমাদের 2025 সাল থেকে আমাদের এই আর্থিক বিবরণীর প্রশ্ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এসেছে। অর্থাৎ আগের বছরগুলোতে আমাদের এই আর্থিক বিবরণীর অধ্যায় থেকে 2টা সিকিউ আসতো এবং 2টাই অ্যান্সার করতে হইতো। প্রত্যেকটা সৃজনশীলের জন্য 10 নাম্বার ছিল। টোটাল আমরা এই 10ম অধ্যায় থেকে 20 নম্বরের প্রশ্ন পাইতাম এবং 20 নম্বরের প্রশ্নই অ্যান্সার করতে হইতো। এবং ওই সৃজনশীলে আমাদেরকে আর্থিক বিবরণী করতে বলতো, বিশদ আয় বিবরণী করতে বলতো, হয়তোবা কখনো কখনো মালিকানা সত্ত্ব বিবরণী করতে বলতো, কখনো কখনো অনুপাত বিশ্লেষণী করতে বলতো, হোয়াটএভার এক একবার এক একটা জিনিস করতে বলতো। কিন্তু এই বছর থেকে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এই বছর থেকে আর্থিক বিবরণী থেকে আমাদের প্রশ্ন আসবে, একটা সিকিউ আসবে এবং একটা সিকিউতেই আমাদের নাম্বার থাকবে 20 এবং এই একটা সৃজনশীলে আমাদেরকে বাধ্যতামূলকভাবে অ্যান্সার করতে হবে। এই 20 নাম্বার কিভাবে ডিভাইডেড করা হবে? প্রথমে থাকবে হচ্ছে 8 মার্কস। 8 মার্কস থাকবে হচ্ছে বিশদ আয় বিবরণীর জন্য, বিশদ আয় বিবরণীর জন্য। এরপরে থাকবে হচ্ছে আমাদের 2 মার্কস। 2 মার্কস থাকবে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য। এরপরে থাকবে হচ্ছে আমার 10 মার্কস। 10 মার্কস থাকবে হচ্ছে আমার আর্থিক বিবরণীর জন্য, আর্থিক বিবরণীর জন্য। তো এইটা হচ্ছে আমাদের প্রশ্নের প্যাটার্ন। যেহেতু একদম প্রথম প্রশ্নটা আলোচনা করছি, এই কারণে আমি এই কথাগুলো বললাম। অন্য কোনো প্রশ্নের ক্ষেত্রে আমি আর এই কথাবার্তাগুলো কখনোই বলবো না, বা এই কথাবার্তাগুলো আমাদের বলার খুব একটা প্রয়োজন পড়বে বলে আমার কাছে আসলে খুব একটা মনে হয় না। আচ্ছা, তাইলে আমরা চলে যাই আমাদের আলোচনার মধ্যে। একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এই অধ্যায় থেকে আমরা বেশ কয়েকটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আমি সাজেশন দিয়ে রেখেছি তোমাদেরকে আলাদা করে। সাজেশনগুলো একটু মনোযোগ দিয়ে করলে এই অধ্যায় থেকে আর কতই বা কঠিন প্রশ্ন আসতে পারে। আমরা 1 নম্বর প্রশ্নটায় চলে যাচ্ছি। আমাদের প্রশ্ন নাম্বার 1 কি বলা আছে একটু দেখি। আমাদের প্রশ্ন নাম্বার 1-এ বলেছে যে নিম্নোক্ত তথ্যাবলীর অবলম্বন করে রাইমা এন্টারপ্রাইজের 2021 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী, খেয়াল করো, বিশদ আয় বিবরণী, এটার জন্য হচ্ছে আমাদের 8 মার্কস। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, এটার জন্য 2 মার্কস এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, এটার জন্য হচ্ছে 10 মার্ক। তাই না? এই জিনিসগুলো আমাদেরকে এখান থেকে প্রিপেয়ার করতে হবে। বলাই আছে 8 + 2 + 10 = 20 নাম্বার। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। আমি আরেকটু উপরের দিকে তুলতে চাই এইটা। হ্যাঁ, এই তো, আর বেশি তুলতে হবে না, এতটুকুতেই হচ্ছে আমাদের। ওকে, আমাদের প্রশ্নে বলেছে কি দেখো, আমাদের প্রশ্নে বলা আছে মজুদ পণ্য 1/1/2021 25,000 টাকা, ক্রয় ও বিক্রয় 30,000 ও 1,25,000 টাকা, মূলধন বলা আছে 1 লক্ষ টাকা। এরপরে ফেরত বলা আছে আমার এখানে কত, ফেরত 1,000 এবং 2,400 টাকা। বেতন বলা আছে হচ্ছে আমার এখানে 15,000 টাকা। ভাড়া বলা আছে 10,000 টাকা। আপ্যায়ন বলা আছে 700 টাকা। বহন খরচ বলা আছে 2,500 টাকা। তারপরে হচ্ছে আমাদের বিজ্ঞাপন 4 বছরের জন্য বলা আছে 3,200 টাকা। বাট্টা প্রাপ্তি বলা আছে 3,000। কুড়িন সঞ্চিতি বলা আছে 1,000। বিবিধ দেনাদার বলা আছে 40,000। আসবাবপত্র বলা আছে 1 লক্ষ টাকা। ওকে, আমাদের সমন্বয়গুলোতে কি বলছে, আমাদের একটু সমন্বয়গুলো দাগায় নেওয়া দরকার। সমন্বয়গুলো একটু আমাদেরকে দাগ দিয়ে নেওয়া দরকার। সমন্বয় কি বলছে? বলছে সমাপনী মজুদ পণ্যের মূল্য 12,000 টাকা। সমাপনী মজুদ পণ্যের মূল্য কত? মূল্য হচ্ছে আমার এখানে 12,000 টাকা, তাই না? আচ্ছা, একটু ছোট করি। হ্যাঁ, সমাপনী মজুদ পণ্যের মূল্য হচ্ছে আমার 12,000 টাকা। ওকে, এরপরে বলছে অলিখিত ক্রয় 2,000 এবং পণ্য উত্তোলন 1,500 টাকা। অলিখিত ক্রয় 2,000 টাকা এবং পণ্য উত্তোলন কত টাকা? পণ্য উত্তোলন 1,500 টাকা। তাহলে ক্রয়ের সাথেই হবে একবার, আবার ক্রয়ের সাথেই আরেকটা সমন্বয়। আচ্ছা, একটাই তো সমন্বয়, তাই না? দুইটা সমন্বয় তো একই। তো শুধুমাত্র আমরা যেহেতু এটার কাজ ক্রয়ের সাথে হবে, অলিখিত ক্রয়, তাহলে এটা ক্রয়ের সাথে একবার লিখে রাখলাম।
অলিখিত ক্রয় আরেকবার বাদ যাবে হচ্ছে পাওনাদারের সাথে। তো পাওনাদার আমাদের প্রশ্নে নাই, এই জন্য পাওনাদারের পাশে কিছু লিখলাম না। ফেরতটা আসলে আমাদের, উত্তোলনটা আমাদের হচ্ছে মূলধন থেকে বাদ দিতে হবে, মূলধনের পাশেও লিখে রাখলাম 3। আচ্ছা, এরপরে দেনাদারের উপরে 3% হারে সন্দেহজনক দেনা সঞ্চিতি ও 2% হারে বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে। তো কুঋণ সঞ্চিতির পাশে আমরা এখানে লিখে রাখি, এই মূলধনের পাশে 2 হবে, হ্যাঁ 2 নম্বর সমানে, যেহেতু কুঋণের পাশে লিখে রাখি 3, বিবিধ দেনাদারের পাশেও লিখে রাখলাম 3। ওকে, আর কোনো সমন্বয় আমার প্রশ্নে নাই ভাইয়া। আমাকে করতে হবে কি, একটা পূর্ণাঙ্গ বিশদ আয় বিবরণী করতে হবে। আমাদের করতে হবে কি, একটা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করতে হবে। আমাদের করতে হবে কি, আমাদের একটা আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। ওকে, তাহলে সবার আগে আমরা চলে যাব একটা বিশদ আয় বিবরণী করতে। কি করতে ভাইয়া? বিশদ আয় বিবরণী করতে। ওকে, ভালো কথা। আমরা এখান থেকে একটা বিশদ আয় বিবরণী যদি করতে চাই, তাহলে একটু খেয়াল করে দেখো, আমার আগে প্রতিষ্ঠানের নামটাম লিখে নেওয়া দরকার। আচ্ছা, আমি কোনো নামটাম কিছু লিখতেছি না, হ্যাঁ অ্যান্সার শিটে তো তোমরা নামটাম উপরে সবকিছু লেখা দেখবে। আমি জাস্ট অঙ্কটা করে বোঝাচ্ছি। দেখো, আর্থিক বিবরণীর অঙ্ক আমি প্রত্যেকটা অঙ্ক আমি নিজে করে দিব। এতে করে কি হবে, ক্লাসটা একটু লম্বা হইতে পারে, বাট প্রত্যেকটা এন্ট্রি তোমরা খুব ভালো মতো বুঝতে পারবা। অ্যান্সার শিট দেখে দাগায় দাগায় করে দেওয়া যায়, বাট আমি চাচ্ছি পুরো অঙ্কটা নিজে করে দেই, তাহলে তোমরা আরো সহজে বুঝলা, ভালো করে বুঝলা। আচ্ছা, তো বিশদ আয় বিবরণী করার জন্য আমাদের একটা ছক কাটা দরকার। ছকটার নাম কি হবে? ছকটার নাম হবে হচ্ছে বিবরণ টাকা টাকা টাকা। ওকে, তাহলে আমরা এই যে একটা ছক কেটে নিলাম। হ্যাঁ, আমি আশা করতেছি ছকটা দেখা যাবে, সবাই দেখতে পারবা। আচ্ছা, ওকে, আমি একটু ফ্রেমটা একটু বড় করে দিই, হ্যাঁ তাহলে তোমাদের জন্য এটা দেখতে একটু সুবিধা হবে না। ওকে, তার মানে এই যে এখন কিন্তু পুরোটা দেখতে পারতেছে, তাই না? আচ্ছা, তাহলে এরপর আমরা আসি। ওকে, 1টা টাকার ঘর, 2টা টাকার ঘর এবং এই যে 3 নাম্বার টাকার ঘর। আচ্ছা, ঘরের মধ্যে কি আমরা নামগুলো একটু লিখে নেই ভাইয়া সবগুলা। প্রথম ঘরের নাম কি হবে? প্রথম ঘরের নাম হবে হচ্ছে আমার বিবরণ। এই প্রথম ঘরের নাম কি হবে? প্রথম ঘরের নাম হবে হচ্ছে আমার বিবরণ। আচ্ছা, প্রথম ঘরের নাম বিবরণ। এরপরের ঘরের নাম কি ভাইয়া? এরপরের ঘরের নাম হচ্ছে আমার টাকা। এরপরের ঘরের নাম হচ্ছে টাকা। এরপরের ঘরের নাম হচ্ছে টাকা। ওকে ভাইয়া, বিশদ আয় বিবরণী করার জন্য আমার সবার প্রথম বের করা দরকার হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা বের করার সূত্র কি? নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় কিভাবে বের করা হয়? বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ মুনাফাবিহীন বিক্রয় বাদ বিক্রয় বাদটা বিক্রয় ফেরত। এই জিনিসগুলো আসলে বিক্রয়ের সাথে যে জিনিসগুলো মূলত আমরা যোগ বিয়োগ করি আর কি, তাই না? এই জিনিসগুলো আমাকে কি করতে হবে? আমাকে যোগ বিয়োগ করে দিতে হবে। ওকে, তাহলে সবার প্রথম আসবে কে? সবার প্রথম এখানে আসবে হচ্ছে আমাদের বিক্রয়, তাই না? ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলি আগে বিক্রয়। আচ্ছা, বিক্রয়। আমার প্রশ্নে বিক্রয় কত টাকা দেওয়া আছে ভাইয়া দেখি তো। আমার এই প্রশ্নে দেখো বিক্রয় দেওয়া আছে যে বিক্রয় 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 অবশ্যই ক্রেডিট পাশে থাকবে। এই বিক্রয় অবশ্যই কি ক্রেডিট পাশে থাকবে। তাহলে বিক্রয় ক্রেডিট পাশে কত টাকা দেওয়া আছে? 1,25,000 টাকা, তাই না? আচ্ছা, তাহলে আমরা বিক্রয়টা লিখে ফেলি। বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো কিছু থাকলে আমরা লিখবো হচ্ছে প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে 1,25,000 টাকা। ভাই খেয়াল করো, বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো যদি কিছু থাকে তাহলে এটা লিখবো আমরা দ্বিতীয় ঘরে। যোগ বিয়োগ করার মতো কিছু নাই, তাহলে আমরা লিখবো 3 নাম্বার ঘরে। বিক্রয়ের সাথে যোগ করতে হয় অলিখিত বিক্রয়, যেটা আমার প্রশ্নে দেওয়া নাই। বাদ দিতে হবে বিক্রয় ফেরত, বাদ দিতে হবে বিক্রয় বাট্টা। এই যে দেখো আমার প্রশ্নে ফেরত দেওয়া আছে। ভাই একটা জিনিস মনে রাখবা, বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কি? ডেবিট, তাই না? তাহলে এই যে দুইটা ফেরত দেওয়া আছে এর মধ্যে ডেবিট পাশের এটা হচ্ছে বিক্রয় ফেরত। কত টাকা? 5,000 টাকা। তাহলে বিক্রয় থেকে আমরা বাদ দিয়ে দিব বাদ ফেরত। বিক্রয় থেকে বাদ দিতে হবে কি? ফেরতের পরিমাণ। কত টাকা ফেরত ভাইয়া? 5,000 টাকা। 5,000 টাকা ফেরত। ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে বাদ দিই। কত ভাইয়া? বাদ দিলে এখানে আসে হচ্ছে আমার 1,20,000 টাকায়। এই যে 1,20,000 টাকা আসলো, এটার নাম হচ্ছে আমার জন্য নিট বিক্রয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিট। এটার নাম হচ্ছে নিট বিক্রয়। ওকে, নিট বিক্রয় থেকে আমাদের বাদ দিয়ে দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা এখানে লিখি বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এই বাদ দিয়ে দিব কি? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা আমরা বাদ দিয়ে দিব। ওকে, ভালো কথা। বিক্রিত পণ্যের ব্যয় কি কি আছে আমাদের প্রশ্নে, আমি একটু খুঁজি তো। বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য সবার আগে লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য।
আমার প্রশ্নে কি প্রারম্ভিক মজুদ পণ্য আছে? এই যে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য 1/1/2021, তার মানে বছরের 1 তারিখের মজুদ পণ্য দেওয়া আছে। বছরের 1 তারিখের মজুদ পণ্য মানে কি প্রারম্ভিক মজুদ, ভালো কথা। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য কত দেওয়া? 25,000 টাকা লেখা। তাহলে এখানে আমি লিখি প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা ভাইয়া? প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে এখানে 25,000 টাকা। ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য কত? এখানে 25,000 টাকা, তাই না? ওকে, এই পর্যন্ত গেল প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যোগ করতে হবে নিট ক্রয়। দেখো আমার এখানে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে। কত টাকা ভাইয়া? ক্রয় দেওয়া আছে আমার প্রশ্নে 30,000 টাকা। ক্রয়ের সাথে আমার যোগ করতে হবে অলিখিত ক্রয়, বাদ দিতে হবে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, মুনাফাবিহীন বিক্রয়। এই কয়েকটা জিনিস যোগ বিয়োগ করতে হবে। তাইলে আমার প্রশ্নে তো ফেরত আছেই, এটা তো আমি জানি যে আমার প্রশ্নে ফেরত আছে। ক্রয়ের সাথে 2 নম্বর সমন্বয় আমাকে বলে দিছে যে অলিখিত ক্রয়ের পরিমাণ 2,000 টাকা এবং পণ্য উত্তোলনের পরিমাণ 1,500 টাকা। তাহলে আমরা ক্রয় 30,000 টাকা, ক্রয়ের কাছে চলে যাব। আচ্ছা, ক্রয়ের সাথে যদি যোগ বিয়োগ করার মতো কোনো কিছু না থাকে তাহলে আমরা ক্রয়টা লিখবো হচ্ছে 2 নম্বর ঘরে। আর যদি ক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো কিছু থাকে তাহলে আমি ক্রয়টা লিখবো কোথায়? ক্রয়টা লিখবো আমি প্রথম ঘরে। কত টাকা ভাইয়া? ক্রয় দেখলাম আমরা 3,000 টাকা মনে হয়, তাই না? কত দেখছিলাম আমরা? ক্রয় হচ্ছে 30,000 টাকা। হ্যাঁ, ক্রয়ের পরিমাণ কত? ক্রয়ের পরিমাণ হচ্ছে 1 2 3 4 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। এই ক্রয়ের সাথে সবার প্রথম আমাকে যোগ করতে হবে ভাইয়া, এই ক্রয়ের সাথে সবার প্রথম আমাকে যোগ করতে হবে অলিখিত ক্রয়ের পরিমাণ। কি যোগ করতে হবে ভাইয়া? অলিখিত ক্রয়, যেটা সমন্বয় দেওয়া ছিল। তাহলে এখানে আগে আমি লিখে নিই অলিখিত ক্রয়। কি ভাইয়া? অলিখিত ক্রয় কত দেওয়া ছিল ভাই আমার প্রশ্নে? আমার এই প্রশ্নে অলিখিত ক্রয়ের পরিমাণ দেওয়া ছিল এই যে অলিখিত ক্রয় 2,000 টাকা। তাহলে এখানে আমি লিখে নিই অলিখিত ক্রয় 1 2 3 2,000 টাকা। তাহলে 30,000 আর 2,000 যোগ করলে কত? 32,000 টাকা। ওকে, এই জায়গা থেকে আমার বাদ দিয়ে দিতে হবে বাদ ক্রয় ফেরত। আচ্ছা, ফেরতটা কোথায় পাবো? এই যে দেখো ফেরত দেওয়া আছে আমাদের ইয়াতে, রেওয়ামিল দেওয়া আছে। ভাইয়া ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত ক্রেডিট হবে। ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট হবে। তাহলে ক্রয় ফেরত এখানে কত? ক্রয় ফেরত হচ্ছে এখানে 2,400 টাকা। ক্রয় ফেরত কত? 2,400 টাকা। তাহলে এখানে ক্রয় ফেরত লিখে 2,400 টাকা আমরা বাদ দিয়ে দিব, তাই না? আচ্ছা, আর কি কিছু বাদ দেওয়ার আছে? হ্যাঁ, ক্রয়ের সাথে আমার আরেকটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে পণ্য উত্তোলন। খেয়াল করে দেখো তো ভাইয়া, মালিক যদি ব্যবসায় থেকে পণ্যদ্রব্য উত্তোলন করে নিয়ে যায় তাহলে আমার ব্যবসায়ে ক্রয়কৃত পণ্যের পরিমাণ কমে যায়। মালিক যদি ব্যবসায় থেকে পণ্যদ্রব্য নিয়ে যায় তাহলে আমার ক্রয়কৃত পণ্যের পরিমাণটা কমে যাবে, তাই না? আচ্ছা, তাহলে পণ্য উত্তোলন 1,500 টাকা, এটাও কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে বাদ দিই, বাদ পণ্য উত্তোলন করছিলাম কত টাকার ভাইয়া? পণ্য উত্তোলন করছিলাম আমি 1,500 টাকার। 1,500 টাকা। তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, 32,000 টাকা থেকে আমি বাদ দিচ্ছি 2,400 টাকা, এরপর আমি আবার বাদ দিচ্ছি 1,500 টাকা। বাদ দিলে আমার থাকতেছে কত? 28,100 টাকা। এই যে 28,100 টাকা থাকতেছে, এটার নাম কিন্তু আমার জন্য নিট ক্রয়। এটার নাম আমার জন্য কি? এটার নাম আমার জন্য হচ্ছে নিট ক্রয়। এটার নাম আমার জন্য কি? নিট ক্রয়। কত? 28,100 টাকা। ওকে, এই পর্যন্ত আমি বুঝলাম। এরপরে আমাকে ক্রয়ের সাথে যোগ করতে হবে সকল ধরনের প্রত্যক্ষ খরচ। এই ক্রয়ের সাথে যোগ করতে হবে কি? সকল প্রকার প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচগুলো কি কি? ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জলযান ভাড়া, বিদ্যুৎ ও জ্বালানি, মজুরি, ড্রয়িং অফিস বেতন, এই সবগুলো হচ্ছে আমার জন্য প্রত্যক্ষ খরচ। তাহলে আমি যদি এই প্রশ্নটার দিকে খুঁজতে থাকি, দেখো বেতন এটা একটা পরিচালন ব্যয়। ভাইয়া বেতন কি? বেতন একটা পরিচালন ব্যয়। ভাড়া এটা একটা পরিচালন ব্যয়। আপ্যায়ন এটা একটা পরিচালন ব্যয়। বহন খরচ এইটা আমার জন্য একটা প্রত্যক্ষ খরচ। এটা আমার জন্য কি? একটা প্রত্যক্ষ খরচ, তাই না? তাহলে বহন খরচটাকে আমরা নিচ্ছি। এখানে বহন খরচ কত দেওয়া আছে ভাইয়া? এই বহন খরচ এখানে দেওয়া আছে হচ্ছে 2,500 টাকা। বহন খরচ কত টাকা দেওয়া? এই তুমি জায়গা থেকে ভালো না লাগলে যদি না বুঝো তাহলে এরকম দাগ দিয়ে নিও। বহন খরচ কত ভাইয়া?
2500 টাকা। তাহলে বহন খরচ একটা প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা এখানে গিয়ে লিখবো বহন খরচ কত? 2500 টাকা। ওকে, আর কি কোনো কিছু আছে আমার এখানে? আমার এখানে আর কোনো কিছু নাই এই প্রত্যক্ষ খরচে আসার মতো। আমার বিক্রিত পণ্যের ব্যয়, এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে এই যে এই জিনিসগুলা আমি সবগুলো যোগ করব। যোগ করলে কত আসে ভাইয়া? 25,000 যোগ 28,100 যোগ 2500। যোগ করলে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 55,600। এই যোগ করলে আসবে কত? 55,600 টাকা। এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত আমার প্রশ্নে? সমাপনী মজুত পণ্য হচ্ছে 12,000 টাকা। আমরা আগেই লিখে রাখছিলাম এখানে 12,000 টাকা। তাহলে এখান থেকে বাদ দিয়ে দিব 1 2 3, যেটাই বাদ দিতে হবে ওটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দিব। তাহলে এখানে খেয়াল করে দেখো যে 55,600 থেকে বাদ দিব 12,000, বাদ দিলে থাকবে 43,600। এই থাকবে কত ভাইয়া? থাকে হচ্ছে 43,600। এই 43,600 টাকার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই 43,600 টাকার নাম কি? এই 43,600 টাকার নাম হচ্ছে আমার জন্য বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই নাম কি? এটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমার কাজ হচ্ছে নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব। বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব কার থেকে? বিক্রিত পণ্য বিক্রয় থেকে, তাই না? তাহলে আমার বিক্রয় ছিল কত? বিক্রয় ছিল 1,20,000, বাদ দিয়ে দিচ্ছি আমরা 43,600, বাদ দিয়ে দিলাম। তাহলে থাকে কত? থাকে হচ্ছে 76,400। এই থাকবে কত? থাকবে হচ্ছে 76,400। এই যে 76,400 টাকা আসলো, এর নাম হচ্ছে মোট মুনাফা। এর নাম কি? এর নাম হচ্ছে মোট মুনাফা। আমরা অনেকে এটাকে মোট লাভও বলতে পারি। মোট মুনাফা। অঙ্ক কিন্তু শেষ হয় নাই, অর্ধেক মাত্র শেষ হয়েছে। এই মোট মুনাফা। ওকে ফাইন, এইটুকু আমরা বুঝলাম, তাই তো? এইটুকু আমরা সবাই বুঝলাম। তাহলে মোট মুনাফার পরে এরপরে কাজ কি? এই মোট মুনাফার পরে কাজ হচ্ছে মোট মুনাফা থেকে আমরা নিট মুনাফা বের করব, তাই না? এই একটা মজার কথা কি জানো? মোট মুনাফার সাথে আমরা যদি যোগ করি, আমরা যদি পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দেই, তাহলে আমার বের হয়ে যাবে হচ্ছে পরিচালন মুনাফা, তাই না? আচ্ছা, মোট মুনাফা তো এইখানে আমি বের করে নিছিলাম। কত টাকা বের করছিলাম ভাইয়া? এই মোট মুনাফা কত বের করছিলাম? 76,400 টাকা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটু কষ্ট করে উপরে একটু লিখে রাখি যাতে করে আমি অঙ্কটা করতে সুবিধা পাই। তোমার কিন্তু দুইবার লেখার দরকার নেই ভাইয়া, আমি দুইবার লিখে রাখতেছি যাতে করে কি আমি যেন বারবার আবার পিছনের বোর্ডে আমাকে ফিরতে না হয়, এই জন্য আর কি। কত? 76,400 টাকা। তোমরা কিন্তু কেউ আবার দুইবার লিখিও না, বারবার বলে দিলাম কিন্তু। ওকে, মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়। বাদ দিব কি? পরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে আমি যদি পরিচালন ব্যয়ের পরিমাণ বাদ দিয়ে দেই, তাহলে এখানে আমি লিখি বাদ পরিচালন ব্যয়। বাদ দিয়ে দেব কি? বাদ পরিচালন ব্যয়, তাই না? ওকে ওকে, পরিচালন ব্যয়। আচ্ছা, আমি একটু দেখবো আমার প্রশ্নে পরিচালন ব্যয় কি কি দেওয়া আছে। ভাইয়া বেতন এটা একটা পরিচালন ব্যয়, ভাড়া একটা পরিচালন ব্যয়, আপ্যায়ন খরচ একটা পরিচালন ব্যয়, বিজ্ঞাপন একটা পরিচালন ব্যয়, কুরিন সঞ্চিতির যে ঝামেলাটা আছে এটাও আসলে আমার কুরিন ব্যয়ের মানে পরিচালন ব্যয়ের মধ্যেই আসবে। তাহলে আগে আমরা বেতনটা লিখে নেই। বেতন হচ্ছে আমার এখানে 15,000 টাকা। এই বেতন কত? বেতন হচ্ছে আমার এখানে 15,000 টাকা। তাহলে বেতন হচ্ছে আমার, যেহেতু যোগ বিয়োগ করার মতো কিছু নাই, তাহলে আমি দ্বিতীয় ঘরে লিখব বেতন কত? 15,000 টাকা। ওকে, বেতনের পরে ভাই কি দেওয়া আছে? বেতনের পরে দেখো বেতন শেষ, তারপরে ভাড়া দেওয়া আছে। ভাড়া কত? ভাড়া হচ্ছে 10,000 টাকা। এই বেতনের পরে কি? ভাড়া দেওয়া আছে কত? 10,000। যোগ বিয়োগ করার মতো কিছু নাই, এই কারণে আমরা 2 নাম্বার টাকার ঘরে লিখলাম। ওকে, ভাড়া 10,000। ভাড়ার পরে ভাইয়া আপ্যায়ন কত? আপ্যায়ন হচ্ছে 700 টাকা। এই আপ্যায়ন কত? আপ্যায়ন হচ্ছে 700 টাকা। আপ্যায়ন কত টাকা ভাইয়া? আপ্যায়ন হচ্ছে আমার এখানে 700 টাকা। ওকে, আপ্যায়ন আমি লিখে নিলাম এখানে কত? 700 টাকা। এরপর দেখো বিজ্ঞাপন খরচ, এটাও কিন্তু আমার জন্য একটা পরিচালন ব্যয়। বিজ্ঞাপন খরচ 4 বছরের জন্য 3200 টাকা, তাই না? তাহলে বিজ্ঞাপন
খেয়াল করে দেখো আমার রেওয়া মিলের কোনো এন্ট্রির গায়ে যদি কোনো বছরের নাম দেওয়া থাকে, রেওয়া মিলের কোনো এন্ট্রির গায়ে যদি সাল দেওয়া থাকে, কোনো মাস দেওয়া থাকে, এই জিনিসগুলো বলা, কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে, এই জিনিসগুলো বলা আছে মানেই এটা একটা সমন্বয়। বিজ্ঞাপন খরচ এখানে ব্র্যাকেট দিয়ে 4 বছর বোঝাচ্ছে মানে এর দ্বারা আমি বুঝতে পারি যে আমি যে বিজ্ঞাপনের টাকাটা পরিশোধ করছি এটা পরিশোধ করছি 4 বছরের জন্য। কয় বছরের জন্য? 4 বছরের জন্য। এখন বিশদ আয় বিবরণী আমাকে বলে যে ভাই তুমি শুধুমাত্র চলতি বছরের ব্যয়িত অর্থগুলা, চলতি বছরের অর্জিত আয়গুলাকে হিসাব করবা। অর্থাৎ বকেয়া অগ্রিম, বকেয়াটা আমি নিব, অগ্রিমটা আমি নিব না। মানে সোজা কথা, বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। তাহলে যেহেতু এটার সাথে একটা যোগ বিয়োগের কাহিনী আছে, এই কারণে বিজ্ঞাপনটাকে আমি লিখলাম প্রথম ঘরে 3200 টাকা। আচ্ছা, বিজ্ঞাপনের অগ্রিমকে বলা হয় বিলম্বিত। বিজ্ঞাপনের অগ্রিমকে বলা হয় কি? বিলম্বিত। তো অগ্রিম টাকাটুকু আমি বাদ দিয়ে দিব। তাহলে এখানে লিখি বাদ বিলম্বিত। এই বিজ্ঞাপনের অগ্রিমটুকুকে কি বলি আমরা? বিজ্ঞাপনের অগ্রিমটুকুকে আমরা বলি বিলম্বিত। আচ্ছা, বিলম্বিত কতটুকু কি বলছে ভাইয়া? 4 বছরের জন্য, তাই না? তাইলে আমি যদি বিজ্ঞাপন বাবদ খরচ এই 3200 টাকা 4 বছরের জন্য দিয়ে থাকি, 4 বছরের জন্য দিয়ে থাকি, তাহলে 1 বছরের জন্য দিছি কত? প্রথম বছরের জন্য আমি দিছি 800 টাকা, তাই না? দ্বিতীয় বছরের জন্য দিছি আমি 800 টাকা। তৃতীয় বছরের জন্য আমি দিছি 800 টাকা। চতুর্থ বছরের জন্য দিছি আমি 800 টাকা, তাই না? এই 800 করে দিয়ে এর মধ্যে আমি কি করে ফেলছি? এই প্রথম বছরের টাকাটুকু আমার ব্যয় হইছে, আর বাকি 3 বছরের টাকাটা আমার জন্য অগ্রিম রয়ে গেছে, তাই না? এই বাকি 3 বছরের টাকাটা কি হয়ে গেছে? আমার জন্য অগ্রিম রয়ে গেছে। তো আমি তো অগ্রিমটুকুকেই বাদ দিতে চাই নাকি? অগ্রিমটুকুকেই তো আমি বাদ দিতে চাই। তাহলে 3 বছরের কত? 3 বছরের হচ্ছে 2400 টাকা। এরপরে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আমরা কিভাবে করব। এই 3200 টাকাকে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার 1 বছরের টাকা বের হচ্ছে, আমার লাগবে 3 বছরের, তাহলে ইন্টু 3। এন্ড তুমি কাটাকাটি করে দেখো যেটা হবে সেটাই। এই তাহলে কত আসবে? 3 আটা 2400। তাহলে বিজ্ঞাপন খরচ হিসাবে দেখাইতে হবে কত? দেখাইতে হবে 800 টাকা। ওকে, এরপরে বিজ্ঞাপনের পরে কুরিন সঞ্চিতি। দেখো কুরিন সঞ্চিতির ক্ষেত্রে কাহিনী হচ্ছে আমি কি করব, মানে পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, এই সিকোয়েন্সটা আমি সবসময় মেনটেন করব। যদিও আমার এখানে কুরিনের 4টা উপাদান দেওয়া নাই, যদিও দেওয়া নাই, তারপরে আমি যখন অঙ্ক করব আমি ওই 4টা উপাদানকেই একসাথে লিখবো। কি লিখবো ভাই? তাহলে সর্বপ্রথমে লিখবো পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বাদ হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। এই 4টা লাইন আমরা সিরিয়ালে লিখে ফেলবো। এই 4টা লাইন আমরা কি করে ফেলবো? সিরিয়ালে লিখে ফেলবো। ওকে, লেখা হয়ে গেলে এখন আমি একটু খোঁজার চেষ্টা করি। দেখো পুরাতন কুরিনগুলা থাকবে রেওয়া মিলে, নতুনগুলা থাকবে হচ্ছে সমন্বয়। আমার পুরাতন কুরিন বলতে কোনো কিছু দেওয়া নাই, তাহলে পুরাতন কুরিন নাই, নতুন কুরিনও আমার প্রশ্নে নাই, তারপরে পুরাতন কুরিন সঞ্চিতিও আমার প্রশ্নে নাই। আমার প্রশ্নে আছে কি? আমার প্রশ্নে শুধুমাত্র আছে কুরিন সঞ্চিতি, পুরাতন কুরিন সঞ্চিতি আছে, সরি পুরাতন কুরিন সঞ্চিতিটুকু আছে, তাই না? আচ্ছা, তাহলে এইটুকু এখানে হবে। ওকে, নতুন কুরিন নাই, তাহলে নতুন কুরিন সঞ্চিতি কত পার্সেন্ট বলছে? দেনাদারের উপর 3% হারে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি ধার্য করো। ভাইয়া বিবিধ দেনাদার দেওয়া আছে কত? বিবিধ দেনাদার দেওয়া আছে আমার এখানে 40,000 টাকা। 40,000 টাকার উপর আমি যদি 3% করে দিতে পারি তাহলেই তো আমার রেজাল্ট বের হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে 40,000 1 2 3 4 ইন্টু কত পার্সেন্ট? 3% বলছে, তাই না? তাহলে 3% কত টাকা ভাইয়া? 3% করলে আমার এখানে আসে হচ্ছে 1200 টাকা। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলি নতুন কুরিন কত? নতুন কুরিন হচ্ছে আমার এখানে, নতুন কুরিন সঞ্চিতি কত? 1200 টাকা। আচ্ছা, এরপর পুরাতন কুরিন সঞ্চিতি কত ভাইয়া? এই পুরাতন কুরিন সঞ্চিতি এখানে দেওয়া আছে দেখো 1000 টাকা। তাহলে পুরাতন কুরিন সঞ্চিতিটা বাদ দিতে হবে। আমি এখানে লিখলাম 1000 টাকা, বাদ দিয়ে দিলে এই ঘরে চলে আসবে কত?
200 টাকা, তাই না? আচ্ছা, এরপরে কি দেওয়া আছে ভাইয়া দেখো, এরপরের সমন্বয়ে আমাকে বলছে ও 2% হারে দেনাদারের বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে। তো দেনাদারের বাট্টা সঞ্চিতি এইটাও আমার জন্য একটা পরিচালন ব্যয়। দেনাদারের বাট্টা সঞ্চিতি এটাও কি আমার জন্য একটা পরিচালন ব্যয়। তাহলে এই পরিচালন ব্যয়টুকু আমার বাইর করতে হবে। পরিচালন ব্যয়টা বের করবো কেমনে? দেনাদারের 40,000 টাকা থেকে সবার প্রথমে নতুন কুরিনের 1200 টাকা বাদ দিতে হবে। খেয়াল করো ভাইয়া, দেনাদারের 40,000 টাকা থেকে নতুন কুরিন সঞ্চিতির 1200 টাকা বাদ দিতে হবে। তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 38,800 টাকা। এই 38,800 টাকার উপরে আমাকে 2% হারে বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে 38,800 ইন্টু 2% করলে কত আসে? 776 টাকা। এই কত আসে ভাইয়া? আসে হচ্ছে 776 টাকা, তাই না? তাহলে আমি এখানে লিখবো কি? দেনাদারের বাট্টা সঞ্চিতি নামে এই দেনাদারের বাট্টা সঞ্চিতি কত ভাইয়া? 776 টাকা। এই কত টাকা? 776 টাকা। ওকে, আর কি কোনো পরিচালন ব্যয় আমার এই প্রশ্নে আসবে এরকম কি কোনো কিছু আছে? এই আপ্যায়ন খরচ আমরা লিখে ফেলছিলাম না? দেখি তো আপ্যায়ন খরচ কি লিখছিলাম কিনা। হ্যাঁ, আপ্যায়ন খরচ আমরা লিখছি। ওকে, আর কি কিছু আসার মতো আছে? আমরা একবার রিচেক করে নেই। দেখো, আমার এই প্রশ্ন থেকে আর কোনো কিছু দেনাদারের মধ্যে পরিচালন ব্যয়ের মধ্যে আসার মতো নাই, তাই না? তাহলে এই সবগুলা পরিচালন ব্যয় আমরা যোগ করে এই ঘরটায় লিখে দিই। তাহলে ভাই পরিচালন ব্যয় কি কি ছিল? 15,000 টাকা ছিল, যোগ 10,000 টাকা ছিল, যোগ 700 টাকা ছিল, যোগ 800 টাকা ছিল, যোগ 200 টাকা ছিল, যোগ 776 টাকা ছিল। তাহলে এগুলো সব যোগ করলে 27,476 টাকা। 27,000, একটু খেয়াল করো ভাইয়া, 27,476 টাকা, তাই না? এই 27,476 টাকা। ওকে, উপরে একটু আমরা খেয়াল করে দেখি। উপরে দেওয়া আছে মোট মুনাফা, আর নিচে এই যে 27,476 টাকা যে আমি বের করলাম, এই 27,476 টাকা হচ্ছে আমার মোট পরিচালন ব্যয়। আমার কাজ হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে দেওয়া। তাহলে আমি মোট মুনাফা কত? মোট মুনাফা 76,400 টাকা বাদ দিয়ে দিব 27,476 টাকা। 76 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 48,924। এই থাকতেছে কত? 48,924 টাকা। এই যে 48,924 টাকা থাকতেছে, এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। ভাই এটার নাম কি? এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। ওকে, পরিচালন মুনাফা পর্যন্ত আমি বের করে ফেললাম। অঙ্ক কিন্তু শেষ হয় নাই। আমাকে কি করতে হবে? নিট মুনাফা বের করতে হবে। কি বের করতে হবে? নিট মুনাফা বের করতে হবে, তাই না? ওকে, আমরা নিট মুনাফা বের করব। পরিচালন মুনাফার সাথে যোগ করতে হবে যোগ অন্যান্য আয়, বাদ দিয়ে দিতে হবে বাদ অন্যান্য ব্যয়। এই পরিচালন মুনাফার সাথে আমাকে অন্যান্য আয়ের পরিমাণ যোগ করতে হবে, আর অন্যান্য ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিতে হবে, তাই না? আচ্ছা, আমি এই জায়গায় একটু লিখে নিচ্ছি পরিচালন মুনাফাটা। তোমরা কিন্তু লিখবা না, একবার তো লিখছি আমরা, তাই না? এই একবার তো এখানে আমি লিখছি পরিচালন মুনাফা। অঙ্কর ক্যালকুলেশনটা সুবিধার জন্য আমি একটু উপরে আরেকবার লিখে নিচ্ছি। তোমাদের লেখার কিন্তু কোনো দরকার নেই। হ্যাঁ, এই তোমাদের লেখার কিন্তু কোনো দরকার নাই। কি লিখবো ভাইয়া? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা কত আসছে? 48,924। 48,924। ওকে, এটার সাথে আমরা যোগ করব হচ্ছে যোগ অন্যান্য আয়। ভাই খেয়াল করবা, আমার প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় এবং সেবা প্রদান ছাড়া যত আয় আছে সবকিছুই কিন্তু কি আমার জন্য অন্যান্য আয়। আমার এই প্রশ্নে দেখো সবগুলো এন্ট্রির কাজ করে ফেলছি। রেওয়া মিলে যতগুলো এন্ট্রি থাকবে সবগুলোর কাজ হবে কমপক্ষে একবার করে। সমন্বয়ে যে এন্ট্রিগুলো থাকবে এইগুলোর কাজ হবে কমপক্ষে 2 বার করে। তুমি দেখো আমরা কিন্তু রেওয়া মিলের কাজ একবার করে ফেলতেছি, যেটা করে ফেলবো ওইটা ধরবো না। আচ্ছা, তাহলে বাট্টা প্রাপ্তি এটা একটা আয়। বাট্টা প্রাপ্তি দেওয়া আছে কত? তাহলে এই যে বাট্টা প্রাপ্তি আমরা দেখতেছি,
এই বাট্টা প্রাপ্তি কত? বাট্টা প্রাপ্তি হচ্ছে আমাদের এইখানে, হ্যাঁ বাট্টা প্রাপ্তি হচ্ছে 3000 টাকা। এটা হচ্ছে আমাদের জন্য একটা অন্যান্য আয়। তাহলে আমরা অন্যান্য আয়ের ঘরে গিয়ে এখানে আমরা লিখি বাট্টা প্রাপ্তি। এই বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি কত টাকা ভাইয়া? বাট্টা প্রাপ্তি হচ্ছে আমরা এখানে 3000 টাকা। কত টাকা? 1 2 3, 3000 টাকা। ওকে, আমার এখানে আর কোনো অন্যান্য আয়ের পরিমাণ দেওয়া নাই। দেখো আর কোনো অন্যান্য আয় দেওয়া নাই। ওকে, ভালো কথা। বাদ দেওয়ার জন্য আর কোনো অন্যান্য ব্যয়ের পরিমাণও কিন্তু আমার প্রশ্নে দেওয়া নাই, তাই না? তো দেওয়া না থাকার কারণে আমাদের এইখানেই অঙ্কটা শেষ করে দিতে হচ্ছে। যেহেতু যোগ করার জন্য অন্যান্য আয় আর নাই, বাদ দেওয়ার জন্য অন্যান্য ব্যয়ের পরিমাণও আর আমার প্রশ্নে দেওয়া নাই। যদি থাকতো তাহলে আমরা এটা লিখতে পারতাম, যেহেতু নাই সেহেতু আমরা আর লিখতে পারতেছি না। তাহলে কত ভাইয়া? 51,924 টাকা। এবং এটার নাম হচ্ছে আমাদের জন্য নিট মুনাফা। এটার নাম কি আমাদের জন্য? নিট মুনাফা। এটার নাম কি আমাদের জন্য? আমাদের জন্য এটার নাম হচ্ছে নিট মুনাফা। পুরো প্রসেসটা আমি একটু তোমাদেরকে আরেকবার বলি ভাইয়া। দেখো, এই অঙ্ক করার জন্য বিশদ আয় বিবরণী বলো বা আর্থিক অবস্থার বিবরণী বলো, তোমাকে যে জিনিসগুলো তোমার মাথায় রাখা লাগবে, তোমাকে যে জিনিসগুলো চিনতে হবে, সেটা হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয়। ওকে, তোমাকে জানতে হবে হচ্ছে প্রত্যক্ষ খরচ কোনগুলা, প্রত্যক্ষ খরচ কোনগুলো। তোমাকে চিনতে হবে পরিচালন ব্যয় কোনগুলা, পরিচালন ব্যয় কোনগুলা। তোমাকে চিনতে হবে হচ্ছে অন্যান্য আয়, অন্যান্য আয়। আবার তোমাকে চিনতে হবে হচ্ছে অন্যান্য ব্যয়ের পরিমাণ। কথা কি বুঝতে পারছি? এই কয়েকটা জিনিস তোমাকে শিখতে হবে, মুখস্থ রাখা লাগবে এই এন্ট্রিগুলা কি। তাইলে তুমি যদি অঙ্কগুলো আমাদের এই ক্লাসের সাথে সাথে করো তাহলে তুমি অঙ্কগুলো ভালো বুঝবা। বাট এই জিনিসগুলো তুমি যদি না চিনো, যে কোনটা অন্যান্য আয়, কোনটা অন্যান্য ব্যয়, কোনটা প্রত্যক্ষ খরচ, কোনটা পরিচালন খরচ, এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে আমি তোমাকে যতভাবেই অঙ্ক বোঝাই না কেন তুমি কিচ্ছু বুঝতে পারবে না। এখানে এই জিনিসটা তোমার জন্য শেখাটা খুব দরকার। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, আমরা নিট মুনাফা বের করে ফেলতে পারলাম, অর্থাৎ আমাদের প্রথম অঙ্কটুকু শেষ। 8 নম্বরের জন্য যে বিশদ আয় বিবরণী আসবে ওইটুকু আমরা সবাই করতে পারলাম আলহামদুলিল্লাহ, তাই না? আচ্ছা, এরপরে কাজ হচ্ছে এখন আমাদের একটা মালিকানা সত্ত্ব বিবরণী করতে হবে। আমাদেরকে কি করতে হবে? একটা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করতে হবে। আচ্ছা, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করাটা খুব সহজ। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীতে আমরা কি করব? আমরা শুধুমাত্র মূলধনের সাথে নিট মুনাফা হইলে যোগ করব, নিট ক্ষতি হইলে বিয়োগ করব। ভাইয়া, মালিকানা সত্ত্ব বিবরণীতে আমি মূলধনের সাথে যদি নিট লাভ হয় তাহলে সেটা যোগ করব, যদি নিট ক্ষতি হয় ওটা আমি বিয়োগ করে দিব। উত্তোলন থাকলে বিয়োগ করব, না থাকলে কোনো কিছুই করব না। উত্তোলন যদি থাকে তাহলে বিয়োগ করব, না থাকলে কি আমার কোনো কিছুই করার দরকার নেই, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমি লিখি ভাইয়া মূলধন। আচ্ছা, এখানে আমি লিখলাম মূলধন। মূলধন কত টাকা দেওয়া আছে আমার প্রশ্নে ভাইয়া? এই যে দেখো মূলধন দেওয়া আছে, এই যে এই জায়গাটায় মূলধন দেওয়া আছে কত? 1 লক্ষ টাকা। এই মূলধন দেওয়া আছে কত? 1 লক্ষ টাকা। তাহলে আমি একটু মূলধনের পরিমাণটা লিখে নেই। 1 লক্ষ, 1 2 3 4 5। মূলধনের সাথে আমি নিট লাভ হইলে যোগ করব, আর নিট ক্ষতি হইলে আমি বিয়োগ করব। যেহেতু আমার এই প্রশ্নে নিট মুনাফা হয়েছিল তাহলে আমি সেটা যোগ করে দিব। আমার প্রশ্নে নিট মুনাফা হয়েছিল কত? 51,924 টাকা। তাহলে আমি এখানে লিখে দেই 51,924 যোগ করে দাও, তাহলে আসবে হচ্ছে 1,51,924। এটা থেকে বাদ দিয়ে দিব উত্তোলনের পরিমাণ। দেখো তবে আমার এই পুরো রেওয়া মিলে কোনো ইয়া নাই, ওটাকে কি বলে, আমার পুরো রেওয়া মিলে কোনো উত্তোলন নাই, কিন্তু এই সমন্বয় বলে দিছিল পণ্য উত্তোলন 1500 টাকা। পণ্য উত্তোলন কত? 1500 টাকা। তাহলে এই জায়গা থেকে আমার বাদ দিতে হবে, বাদ পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন কত টাকা ভাইয়া? 1500 টাকা। 1500 টাকা। তাহলে বাদ দিয়ে দিই পণ্য উত্তোলন 1500 টাকা। তাহলে কত ভাইয়া? এখানে আমার থাকে হচ্ছে 50,424 টাকা। আর তো কোনো কিছু এখানে যোগ বিয়োগ করার মতো আমার নাই, তাই না? না থাকলে এটাই আমাদের জন্য উত্তর। এটা কি? সুতরাং মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব সমান সমান কত? 50,424 টাকা।
এইটুকু করার জন্য আমরা 2 নাম্বার পাবো। 2 নাম্বারের প্রশ্নটাও শেষ। এখন আমাদেরকে করতে হবে আর্থিক অবস্থার বিবরণী, যেটা করলে আমরা নাম্বার পাবো কত? 10 নাম্বার। শুধুমাত্র একটা আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। দেখো এখন বোর্ড থেকে আসলে কাহিনীটা এরকম করে দিছে, আমরা যদি বিশদ আয় বিবরণী না পারি তাহলে আমি মালিকানা সত্ত্ব বিবরণী পারবো না। মালিকানা সত্ত্ব বিবরণী যদি আমি না পারি তাহলে কিন্তু পরে গিয়ে আমি আর্থিক অবস্থার বিবরণীটাও করতে পারবো না বা বুঝবো না বা পারবো না, তাই না? আচ্ছা, তাহলে আর্থিক অবস্থার বিবরণী ভাই এই যে ছকের উপরে যে কথাগুলো লিখতে হবে ওইটা তো তোমরা অ্যান্সার শিট দেখলেই বুঝবা কি লেখা আছে। আমি লিখতেছি না, তাহলে জায়গার পরিমাণটা কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সম্পত্তি সবার প্রথমে গিয়ে আমি লিখে ফেলবো কি? সম্পদ সমূহ। এই সবার প্রথমে গিয়ে লিখে ফেলবো কি? সম্পদ সমূহ। আচ্ছা, সম্পদ সমূহ লিখে তুমি সিকোয়েন্স মেনটেন করতে পারো। তুমি চাইলে লিখতে পারো চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ। অথবা তুমি লিখতে পারো আগে স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এরপরে চলতি সম্পদ। তোমার যেভাবে লিখতে ভাল লাগে, তোমার যেভাবে লিখতে সুবিধা হয় তুমি ওইভাবেই লিখতে পারবা। হ্যাঁ, আমরা আগে চলতি সম্পত্তিগুলো লিখে নিই। চলতি সম্পদ। আচ্ছা, চলতি সম্পদ ভাইয়া, চলতি সম্পত্তিতে আমার এখানে কি কি লেনদেন আসবে? চলতি সম্পত্তিতে আমার এখানে কি কি লেনদেন আসবে? সবার প্রথম মনে রাখবা, অঙ্ক করার সময় সবার আগে সমাপনী মজুদ পণ্যটা লিখে ফেলবা, নাহলে কিন্তু ওর কথা ভুলে যায় সবাই, ঠিক আছে? এই কারণে আমরা সবার আগে কি করব? সমাপনী মজুদ পণ্য, এইটাকে আমরা একটু লিখে নিই। সমাপনী মজুদ পণ্য কত? 12,000 টাকা। যেহেতু যোগ বিয়োগের কিছু নাই, আমরা একবারে দ্বিতীয় ঘরে লিখে দিলাম 12,000 টাকা। ওকে, আর কি চলতি সম্পত্তি আছে ভাইয়া? আর একটা চলতি সম্পত্তি আছে, সেটা হচ্ছে বিবিধ দেনাদার। তাহলে আমরা দেনাদার লিখি, বিবিধ দেনাদার লিখে ফেলি। এই দেনাদার ভাইয়া, দেনাদারের সাথে যোগ বিয়োগের একটা ঝামেলা আছে, তাই না? যেহেতু দেনাদারের সাথে যোগ বিয়োগের ঝামেলা আছে, এই জন্য এটাকে আমরা প্রথম ঘরে লিখব কত টাকা? 40,000 টাকা। কত টাকা? 40,000 টাকা। এই দেনাদার থেকে আমি বাদ দিয়ে দিব বাদ নতুন কুড়িন সঞ্চিতিটা বাদ দিয়ে দিব। ওকে, ভালো কথা। নতুন কুড়িন সঞ্চিতি আমরা বের করছিলাম, তাই না? কত টাকা বের করছিলাম? 1200 টাকা বের করছিলাম। তাহলে বাদ দিয়ে দিব 1200। তাহলে এখানে 40,000 টাকা থেকে 40,000 বাদ দাও 1200, তাহলে থাকবে কত? 38,800 টাকা। ওকে, এই 38,800 টাকা থেকে আমি বাদ দিয়ে দিব কি? বাদ দিয়ে দিব দেনাদারের বাট্টা সঞ্চিতি। ওকে, দেনাদারের বাট্টা সঞ্চিতি বাদ দিয়ে দিলাম। দেনাদারের বাট্টা সঞ্চিতি আমি বের করছিলাম কত? 776 টাকা, তাই না? ওকে, তাহলে বাদ দিয়ে দিই 776 টাকা। বাদ 776 টাকা। বাদ দিলে কত আসবে? বাদ দিলে আসবে হচ্ছে 38,024 টাকা, তাই না? ওকে, দেনাদারের কাজ শেষ। আমার প্রশ্নে আর কোনো সম্পত্তি নাই, আর কোনো চলতি সম্পত্তি আমার এই প্রশ্নে আপাতত নাই, তাই না? আচ্ছা, এই প্রশ্নে যেহেতু নাই তাহলে তো নাই। দেখো, বিজ্ঞাপনের 3 বছরের টাকা আমার কাছে অগ্রিম ছিল। এই যে অগ্রিম বিজ্ঞাপন, এটা একটা অসমন্বিত ব্যয়, এটাও কাইন্ড অফ একটা সম্পত্তির মতো। তো এটার জন্য একটা ঘর কাটা লাগে আমার, অসমন্বিত। আচ্ছা, অসমন্বিত, তাই না? অসমন্বিত ব্যয়। আচ্ছা, অসমন্বিত ব্যয়ের মধ্যে কি আসবে ভাইয়া? বিলম্বিত বিজ্ঞাপন। ভালো কথা। বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা হবে? 3,200 ভাগ 4 গুণ 3 করলে কত আসবে? আসবে হচ্ছে এখানে 2,400 টাকা। ওকে, ফাইন, লিখলাম 2,400 টাকা। আর কি কিছু আছে? না, আর কোনো কিছু নাই ভাই, আর কোনো কিছু নাই এখানে। খেয়াল করে দেখো, আর কোনো কিছু নাই। আগে তাহলে আমি একটু চলতি সম্পত্তিটা আগে একটু ওই পাশে নামায় নিই। হ্যাঁ, আগে না লিখে চলতি সম্পত্তিটা ওই পাশে নামায় নিই। 38,024 যোগ 12,000, তাহলে যোগ করলে এখানে কত? যোগ করলে এখানে হচ্ছে 50,024 টাকা। এই যে 50,024 টাকা আসছে, এটার নাম হচ্ছে মোট চলতি সম্পদ। এইটার নাম কি? মোট চলতি সম্পদ, তাই না? আচ্ছা, এই জায়গা থেকে বাদ দিয়ে দিচ্ছি কি? যোগ করতেছি কি? আমি যোগ করতেছি হচ্ছে 2,400 টাকা আমার অসমন্বিত ব্যয়, তাই না? আচ্ছা, এরপর আমার আবার যোগ করতে হবে কি? স্থায়ী সম্পদ। যোগ করতে হবে কি? স্থায়ী, যেহেতু বিনিয়োগের পরিমাণ দেওয়া নাই, তো স্থায়ী সম্পত্তিটাই হচ্ছে পরের সিরিয়াল, তাহলে স্থায়ী সম্পদ। আচ্ছা, দেখতে হবে আমার এই প্রশ্নে স্থায়ী সম্পত্তি নামে কি দেওয়া আছে।
আমার এই প্রশ্ন দেখো, স্থায়ী সম্পত্তি বাবদ শুধুমাত্র আসবাবপত্র দেওয়া আছে, আর কোনো কিছু দেওয়া নেই। শুধুমাত্র কি দেওয়া আছে? আসবাবপত্র দেওয়া আছে। কত টাকা আসবাবপত্র দেওয়া? আসবাবপত্র দেওয়া আছে হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে লিখে ফেলি আসবাবপত্রটা এখানেই লিখি আমি। আসবাবপত্র কত টাকা, যেহেতু আর কিছুই নাই আমি একবারে এই ঘরে লিখে দিলাম 1 2 3 4 5। ওকে, এখন সবগুলো একটু যোগ করি। 50,024 যোগ 2400 যোগ 1 2 3 4 5, 1 লক্ষ। তাহলে এখানে আমার আসে কত? আমার এখানে আসে হচ্ছে 1,52,424 টাকা। এই যে যেটা আসলো এটার নাম হচ্ছে মোট সম্পদ। এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট সম্পদ। তাহলে ভাই মোট সম্পদ আসলো কত? মোট সম্পদ আসলো হচ্ছে আমার 1,52,424 টাকা। ওকে, মোট সম্পদ যত টাকা আসছে আমার মোট দায় ও মালিকানা সত্ত্ব তত টাকাই আসতে হবে। মোট সম্পদ যত টাকা আসছে আমার মোট দায় ও মালিকানা সত্ত্ব কি তত টাকাই আসতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা এই পাশটুকুতে আরেকটা ঘর মানে অন্য আরেকটা পৃষ্ঠায় চলে যাচ্ছি, যেহেতু আমাদের পৃষ্ঠাটা ছোট, মানে বোর্ডটায় এত বেশি লেখা যায় না। ওকে, তাহলে এখন হেডিং কি হবে? দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব। ভালো কথা। দায় ও মালিকানা সত্ত্বে সবার প্রথম গিয়ে আমি লিখব চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়। চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়। ওকে, চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়। চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়ের মধ্যে কি আসবে ভাইয়া? একটু যদি আমরা পুরো প্রশ্নটা ঘাটাঘাটি করি, আমি যদি পুরো প্রশ্নটার মধ্যে ঘাটাঘাটি করে দেখি যে আমার বকেয়া অগ্রিম কোনো কিছু কি কোনো জায়গায় আছে কিনা, তাহলে কিন্তু আমি চলতি দায়ের পরিমাণটা পাওয়া যায়, তাই না? চলতি দায়, এই যে আমি একবার অলিখিত পণ্য ক্রয় করছিলাম, মনে আছে? বলছিলাম যে ভাইয়া এইটাকে পাওনাদারের সাথে যোগ করতে হবে, কিন্তু আমার প্রশ্ন তো পাওনাদার নাই, তাই না? আমার প্রশ্ন তো পাওনাদার নাই, তো এটাই লিখে দিব আমি অলিখিত ক্রয়। ব্র্যাকেটে একটু তোমাদের সুবিধার জন্য লিখে রাখলাম এটা একটা পাওনাদার। হ্যাঁ, এটা একটা পাওনাদার। কত টাকা ছিল ভাইয়া অলিখিত ক্রয়? এই অলিখিত ক্রয় কত টাকা ছিল? 2,000 টাকা। এই কত টাকা ছিল ভাইয়া? এটা ছিল হচ্ছে আমার 2,000 টাকা। ওকে, ভালো কথা। তাহলে 2,000 টাকা কই গেল? এই পাশে আয়। ওকে, যেহেতু আর কিছু নাই, এটা একাই আছে, তো লিখে নিলাম এখানে 2,000 টাকা। আর কি কোনো কিছু আছে? মজুত পণ্য ক্রয় বিক্রয়, মূলধন ফেরত, বেতন ভাড়া, আপ্যায়ন, বহন খরচ, বিজ্ঞাপন খরচ, বার্তা প্রাপ্তি, কুরিন, বিবিধ দেনাদার, আসবাবপত্র, সমাপনী, মজুত পণ্য, অলিখিত ক্রয়, পণ্য উত্তোলন, দেনাদার, আর কিচ্ছু নাই এখানে, তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল। এরপরে এটার সাথে আমরা যোগ করে দিতাম দীর্ঘমেয়াদী দায় যদি আমার প্রশ্নে থাকতো। এই প্রশ্নটায় দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ দেওয়া নাই বলে আমি লিখতে পারি নাই। এখন এটার সাথে যোগ করে দিব যোগ মালিকানা সত্ত্বের সমাপনী মালিকানা সত্ত্বের সমাপনী উদ্ধৃত্ত। আচ্ছা, মালিকানা সত্ত্বের সমাপনী উদ্ধৃত্ত আমি বের করছিলাম কত? 50,424 টাকা। 50,424 টাকা, তাই না? তাহলে এখানে আমি লিখে দিই এইটা 50,424 টাকা না, তো আরো বেশি তো আসার কথা। আহারে, এই জায়গায় একটা ভুল হয়েছে আমাদের। হ্যাঁ, এই জায়গায় ভুল হয়েছে। 1,51,924 মাইনাস 15,000, সরি, হ্যাঁ 1500। তাহলে এই জায়গায় আসবে কত? 1,50,000। একটা লিখে নেই, 1,50,424 টাকা। হ্যাঁ, মালিকানা সত্ত্বে 1 লিখতে ভুলে গেছিলাম আমি। 1,50,424 টাকা। ওকে, তাহলে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্ধৃত্ত কত টাকা? সমাপনী উদ্ধৃত্ত হচ্ছে 1,50,424 টাকা। এই কত? 1,50,424 টাকা, তাই না? আচ্ছা, তাহলে এইটুকু আমি যোগ করে দিই। যোগ 2,000 যোগ করলে কত? 1,52,424 টাকা। এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। মোট দায় ও মালিকানা সত্ত্ব। এটা কি মোট সম্পত্তির সাথে মিলছে? এই দেখো, মোট সম্পত্তি কি ছিল?
1,52,424 টাকা। মোট দায় কত আসছে? 1,52,424 টাকা। ভাইয়া আমার পুরো হিসাব বিজ্ঞানে আমি শুধুমাত্র আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এই জিনিসটা প্রমাণ করব, আর কিচ্ছু না। এই জিনিসটা প্রমাণ করব। দেখো আমি কিন্তু এই অঙ্কের মাধ্যমেও এই জিনিসটাই প্রমাণ করার চেষ্টা করলাম, তাই না? আচ্ছা, তাহলে তোমাদেরকে আরেকবার আমি পুরো জিনিসটার একবার রিভিউ করে দেই। আমাকে প্রথমে বলছে বিশদ আয় বিবরণী করতে, আমি একটা বিশদ আয় বিবরণী করছি। বিশদ আয় বিবরণী বের করার সূত্র কি? নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমার মোট মুনাফা আসে। মোট মুনাফা থেকে আমাকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ। পরিচালন ব্যয় বাদ দিলে আমার আসবে হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমি অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় বাদ দিব, তাহলে আমার আসবে হচ্ছে নিট মুনাফা। এরপরে আমার নিট মুনাফা বের হয়ে গেল। মালিকানা সত্ত্ব বের করার জন্য মূলধনের সাথে নিট মুনাফা হইলে যোগ করব, নিট ক্ষতি হইলে আমরা বিয়োগ করব, পণ্য উত্তোলন বিয়োগ করব, সাধারণ সঞ্চিতি থাকলে যোগ করতাম, মূলধনের সুদ থাকলে যোগ করতাম, উত্তোলনের সুদ থাকলে বিয়োগ করে দিতাম। তো যোগ বিয়োগ করার পর একটা রেজাল্ট আসছে। এরপর আমি সম্পত্তিগুলো বের করছি, এরপরে আমি দায় ও মালিকানা সত্ত্ব বের করছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের অঙ্ক মিলে গেছে। মিলে গেছে মানে আমাদের উত্তরটা হয়েছে। আমি তো তোমাদেরকে উত্তরটা একটু দেখায় রাখি। এই যে দেখো ভাই, আমাদের নিট মুনাফা আসছে কত? 51,924 টাকা। আমাদেরও কি তাই আসছে? নিট মুনাফাটা আমরা দেখি তো। হ্যাঁ, এই দেখো 51,924 টাকা, তাই না? এই 51,924 টাকা, 51,924 টাকা। ওকে, এবার মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী 1,50,424 টাকা। এই যে দেখো 1 লক্ষ, মালিকানা সত্ত্ব 1,50,424 টাকা, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের সম্পত্তির পাশে মোট সম্পদ 1,52,424 টাকা। দেখি তো আমাদেরও কি এটা আসছে কিনা। হ্যাঁ, 1,52,424 টাকা। এরপরেটা আমরা দেখি তো। এরপরে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব 1,52,424 টাকা, 1,52,424 টাকা, তাই না? তাইলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, পর্বটা কিছুটা বড় হয়েছে, আমি এটা জানি পর্বটা কিছুটা বড় হয়েছে, বাট পর্বটা বড় হইলেও আমি 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 নিজে ব্যক্তিগতভাবে স্যাটিসফাই। আমি পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে এই প্রশ্নটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে এই জিনিসটা আমি সফলও হয়েছি। তোমরা যদি পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো, আমি আশা করব যে তোমরাও এই সৃজনশীলটা পুরোপুরি বুঝছো। কারো কাছে এমন নাই যে আমরা বুঝি নাই। দেখো ভাই, আমাদের এই পুরো হিসাব বিজ্ঞানে আমাদের জন্য কষ্টকর জায়গা হচ্ছে আর্থিক বিবরণী। আমরা যত ভালো আর্থিক বিবরণী পারবো, আমাদের জন্য 20 নাম্বার তত তাড়াতাড়ি নিশ্চিত হয়ে যাবে। এই জন্য একটু কষ্ট হইলেও একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো কইরো। একটু যদি পর্বগুলো বড় হয়ে যায়, এরপর একটু কষ্ট করে মনোযোগ দিয়ে কইরো। আমি যেই সাজেশন দিচ্ছি, সাজেশনে যেই নিয়মের অঙ্কগুলো আমরা রেখেছি বইতে, রোড টু মিশন 100 সাজেশনের, এই অঙ্কের নিয়ম থেকেই তুমি তোমার বোর্ড পরীক্ষাতে কমন পাবা ইনশাআল্লাহ। তো তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করলা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।